মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন ঘটনা খুবই কম দেখা গেছে, যা একদিকে সামরিক অভিযান, অন্যদিকে গোয়েন্দা কৌশল, দুয়ের এক বিস্ময়কর মিশ্রণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কিভাবে ট্র্যাক করা হলো, কিভাবে তার নিরাপত্তা বলয় ভেদ করা হলো, আর কিভাবে শেষ পর্যন্ত নিশানা করা হলো, এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় ধাঁধা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে এক গভীর ষড়যন্ত্রের আবহ। একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বহু বছর ধরেই তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা ইসরায়েলের হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। শুধু রাস্তার মোড় নয়, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, কূটনৈতিক এলাকা এবং নিরাপত্তা বলয়ের আশেপাশের ক্যামেরাগুলিও নাকি ধীরে ধীরে কম্প্রোমাইজড করা হয়েছিল। অর্থাৎ ক্যামেরায় যে ছবি উঠত তা এনক্রিপ্ট করে সরাসরি পাঠানো হতো তেল আবিব এবং দক্ষিণ ইসরায়েলের গোপন সার্ভারে। এই দাবি যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠছে, ইরানের মতো একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার দেশে এত বড় সাইবার অনুপ্রবেশ কিভাবে সম্ভব হলো? কেবল প্রযুক্তিগত দক্ষতা নাকি ভেতরের কারো সহযোগিতা? এখানেই শুরু হচ্ছে ষড়যন্ত্রের তত্ত্ব। রিপোর্ট অনুযায়ী একটি নির্দিষ্ট ক্যামেরার অ্যাঙ্গেল ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেটি থেকে দেখা যেত খামেনির দেহরক্ষীরা কোথায় তাদের ব্যক্তিগত গাড়ি পার্ক করছেন, কখন ঢুকছেন, কখন বের হচ্ছেন। পাসো স্ট্রিটের কাছে যে কম্পাউন্ডে সর্বোচ্চ নেতার দপ্তর, প্রেসিডেন্টের কার্যালয় এবং জাতীয় নিরাপত্তা সংস্থার অফিস, সেই এলাকা ছিল গোটা অপারেশনের কেন্দ্রবিন্দু। প্রতিদিনের রুটিন নিরাপত্তা বলয়ের চলাফেরা সবকিছুই নাকি বছরের পর বছর ধরে বিশ্লেষণ করা হয়েছে। এখানেই শেষ নয়, এটিকে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে শুধু ক্যামেরা নয়, মোবাইল ফোন নেটওয়ার্কও নাকি অনুপ্রবেশের শিকার হয়েছিল। খামেনি কোথায় থাকেন, কার সঙ্গে দেখা করেন, কিভাবে যোগাযোগ রাখেন, হুমকির মুখে কোথায় আশ্রয় নিতে পারেন, এইসব তথ্য নাকি আমেরিকা ইসরায়েল গোয়েন্দারা যৌথভাবে বিশ্লেষণ করেছেন। ৮৬ বছর বয়সে এই ধর্মীয় নেতার আশেপাশে থাকা রাজনৈতিক ও সামরিক শীর্ষ ব্যক্তিদের গতিবিধিও নজরে রাখা হতো। এখন বড় প্রশ্ন, এই নজরদারি কি কেবল প্রযুক্তিগত, নাকি ইরানের অভ্যন্তরে কোনো মূল বা তথ্যদাতা সক্রিয় ছিল? কারণ একটি দেশের মোবাইল নেটওয়ার্কে দীর্ঘমেয়াদী অনুপ্রবেশ মানে শুধু হ্যাকিং নয়, অবকাঠামোর গভীরে প্রবেশ। অনেক বিশ্লেষকের মতে বাইরে সাইবার আক্রমণ এক জিনিস, কিন্তু বছরের পর বছর টিকে থাকা নজরদারি ভেতরের সহযোগিতা ছাড়া প্রায় অসম্ভব। ঘটনার দিন নিয়েও রয়েছে নাটকীয় তথ্য। একটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, প্রথমে রাতের আক্রমণের পরিকল্পনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা বদলে দিনের আলোয় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সময় ভোর ৬টা নাগাদ ইসরায়েলের যুদ্ধবিমান নিখুঁত নির্দেশিত অস্ত্র নিক্ষেপ করে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে ৩টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা দেয়। এই হামলায় খামেনি সহ প্রায় ৪০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে এক নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সামরিক আধিকারিক জানিয়েছেন। দিনের আলোয় হামলা কেন? সামরিক বিশ্লেষকদের মতে শত্রুপক্ষ সাধারণত রাতের আক্রমণ প্রত্যাশা করে, তাই দিনের আলোয় আঘাত হানলে এলিমেন্ট অব সারপ্রাইজ তৈরি হয়। কিন্তু ষড়যন্ত্র তত্ত্ব বলছে দিনের আলোয় আক্রমণ মানে গোটা অপারেশনের উপর ছিল শতভাগ আত্মবিশ্বাস। অর্থাৎ লক্ষ্যবস্তু ঠিক কোথায় কখন উপস্থিত থাকবে এই তথ্য এতটাই নির্ভুল ছিল যে সময় বদলালেও পরিকল্পনা ভেস্তে যায়নি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। শনিবার সকালে তেহরানের একটি কম্পাউন্ডে আলাদা আলাদা স্থানে বৈঠকের কথা ছিল। সেই কম্পাউন্ডে সর্বোচ্চ নেতার দপ্তর, প্রেসিডেন্টের অফিস এবং জাতীয় নিরাপত্তা সংস্থার কার্যালয় অবস্থিত। অর্থাৎ এক জায়গায় দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু। অনেকের মতে এই সময়সূচির তথ্য বাইরে ফাঁস হওয়া নিছক কাকতালীয় নয়। কেউ কেউ বলছেন এটি ছিল বছরের পর বছর ধরে গড়ে তোলা এক ডিপ কভার অপারেশন। প্রথম ধাপে সাইবার অনুপ্রবেশ, দ্বিতীয় ধাপে নজরদারি, তৃতীয় ধাপে আচরণ বিশ্লেষণ এবং শেষ ধাপে নির্ভুল সামরিক আঘাত। এই ৪ স্তরে পরিকল্পনা যদি সত্যি হয়, তাহলে এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা সাফল্যগুলির একটি। তবে ইরানের অভ্যন্তরে অন্য প্রশ্ন উঠছে, এত বড় নিরাপত্তা ভেদ কি কেবল বাইরের প্রযুক্তির জোরে সম্ভব? ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সহ শীর্ষ নেতৃত্ব একই সময়ে একই কম্পাউন্ডে ছিলেন। এটি কি কৌশলগত ভুল নাকি তথ্যের ফাঁসের ফল? ষড়যন্ত্র তত্ত্বের সমর্থকরা বলছেন হয়তো ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব এর পেছনে ভূমিকা রাখছে। আন্তর্জাতিক রাজনীতিতে বহুবার দেখা গেছে প্রযুক্তি আর মানব গোয়েন্দা দুয়ের সমন্বয়ে বড় অপারেশন সফল হয়। এখানে ট্রাফিক ক্যামেরা থেকে মোবাইল টাওয়ার সবকিছু ব্যবহৃত হয়েছে বলে দাবি। এমনকি কিছু সূত্র বলছে এনক্রিপ্টেড ফুটেজ সরাসরি তেল আবিবে পাঠানো হতো, অর্থাৎ রিয়েল টাইম মনিটরিং সম্ভব ছিল। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, আধুনিক শহর কি নিজেই নজরদারির ফাঁদ? স্মার্ট সিটি প্রকল্প, সিসিটিভি নেটওয়ার্ক, ডিজিটাল যোগাযোগ সবই নিরাপত্তার জন্য তৈরি, কিন্তু যদি সেই ব্যবস্থার উল্টো ব্যবহার হয়, তেহরানের ঘটনায় সেই আশঙ্কাই সামনে এসেছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই অপারেশন শুধু একজন নেতাকে সরানো নয়, এটি ছিল একটি বার্তা। প্রযুক্তিগত আধিপত্য, গোয়েন্দা দক্ষতা এবং সামরিক
নিপুণতা, এই তিনের সম্মিলিত প্রদর্শন। অন্যদিকে ইরানের জন্য এটি বড় ধাক্কা, কারণ এর অর্থ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ফাঁক ছিল। তবে ষড়যন্ত্র তত্ত্ব এখানেই থেমেনি। কেউ বলছেন আন্তর্জাতিক রাজনীতির বৃহত্তর খেলায় এটি ছিল ক্ষমতার ভারসাম্য বদলের পদক্ষেপ, কেউ বলছেন এটি ছিল দীর্ঘদিনের ছায়াযুদ্ধের চূড়ান্ত অধ্যায়, আবার কেউ প্রশ্ন তুলছেন এত বড় অপারেশনের পেছনে কি কেবল দুটি দেশ নাকি আরো শক্তি জড়িত। সত্য যাই হোক, একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা আধুনিক যুদ্ধে সাইবার নজরদারির গুরুত্ব নতুন করে সামনে এনে দিয়েছে। ট্রাফিক ক্যামেরা, মোবাইল ফোন, ডিজিটাল নেটওয়ার্ক সবই এখন সম্ভাব্য অস্ত্র। আর প্রযুক্তির এই যুগে যুদ্ধ শুধু মাটিতে নয়, ডেটার অদৃশ্য জগতে লড়া হয়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। ইরান নিশ্চয়ই এখন তার সাইবার নিরাপত্তা ও অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যবস্থায় বড় রদবদল করবে। অন্যদিকে বিশ্বজুড়ে সরকারগুলো ভাবতে বাধ্য হবে তাদের শহরের ক্যামেরা ও নেটওয়ার্ক কতটা সুরক্ষিত। খামেনেইকে ট্র্যাক করার এই কাহিনী শুধু একটি জানে শেষের গল্প নয়, এটি আধুনিক যুগের নজরদারি, রাষ্ট্র প্রযুক্তি এবং ক্ষমতার রাজনীতির এক অন্ধকার আয়না। কে কাকে দেখছে, কে কাকে নজর রাখছে, এই প্রশ্নই এখন সবচেয়ে বড়। আর সেই প্রশ্নের উত্তর যতদিন স্পষ্ট না হবে, ততদিন এই ঘটনার চারপাশে ষড়যন্ত্রের ছায়া রহস্যই থেকে যাবে। এখন প্রশ্ন উঠছে, এই নজরদারি কি কেবল প্রযুক্তিগত নাকি ইরানের অভ্যন্তরে কোনো মূল বা তথ্যদাতা সক্রিয় ছিল? কারণ একটি দেশের মোবাইল নেটওয়ার্ক দীর্ঘমেয়াদী অনুপ্রবেশ মানে শুধু হ্যাকিং নয়, অবকাঠামোর গভীরে প্রবেশ। অনেক বিশ্লেষকের মতে বাইরে সাইবার আক্রমণ এক জিনিস, কিন্তু বছরের পর বছর টিকে থাকা নজরদারি ভেতরের সহযোগিতা ছাড়া প্রায় অসম্ভব। ঘটনার দিন নিয়েও রয়েছে নাটকীয় তথ্য। একটি সংবাদ মাধ্যম জানাচ্ছে প্রথমে রাতের আক্রমণের পরিকল্পনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা বদলে দিনের আলোয় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সময় ভোর 6টা নাগাদ ইসরায়েলের যুদ্ধবিমান নিখুঁত নির্দেশিত অস্ত্র নিক্ষেপ করে। মাত্র 60 সেকেন্ডের মধ্যে 3টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এই হামলায় খামেনি সহ প্রায় 40 জন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে এক নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সামরিক আধিকারিক জানিয়েছেন। দিনের আলোয় হামলা কেন? সামরিক বিশ্লেষকদের মতে শত্রুপক্ষ সাধারণত রাতের আক্রমণই প্রত্যাশা করে, তাই দিনের আলোয় আঘাত আনলে এলিমেন্ট অফ সারপ্রাইজ তৈরি হয়। কিন্তু ষড়যন্ত্র তত্ত্ব বলছে দিনের আলোয় আক্রমণ মানে গোটা অপারেশনের উপর ছিল শতভাগ আত্মবিশ্বাস, অর্থাৎ লক্ষ্যবস্তু ঠিক কোথায়, কখনো উপস্থিত থাকবেন। এই তথ্য এতটাই নির্ভুল ছিল যে সময় বদলালেও পরিকল্পনা ভেস্তে যায়নি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। শনিবার সকালে তেহরানের একটি কম্পাউন্ডে আলাদা আলাদা স্থানে বৈঠকের কথা ছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।